হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে 80 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 25শে ডিসেম্বর 2024 সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে। আমাদের এই ক্লাসটি আজকে গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, কারণ আজকের ক্লাসে রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমাদের এই ক্লাসটি যদি তোমরা ফলো করো, তাহলে আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো ভয় থাকবে না। যারা আজকে আমাদের এই ক্লাসে নতুন এসছো, তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। আর দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি যে ক্লাসটি সকলের কেমন লাগছে সেটি ক্লাস শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা প্রথম ভারতীয় কে হয়েছেন? অপশান এ আনমোলপ্রীত সিং, অপশান বি যশস্বী জয়সওয়াল, অপশান সি রিঙ্কু সিং, অপশান ডি হলো ঋতুরাজ গায়কোয়াড়। সঠিক উত্তরটি হলো অপশান এ আনমোলপ্রীত সিং লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হয়েছেন। আহমেদাবাদে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফি ম্যাচে মাত্র 35 বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন পাঞ্জাবের ব্যাটসম্যান আনমোলপ্রীত সিং। বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে লিস্ট ওয়ান ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেছেন এই আনমোলপ্রীত সিং। এর আগে দুজন কে রয়েছেন? দুজন রয়েছেন ফ্রেজার ম্যাকগ্রাথ, তিনি 29 বলে করেছেন, এবং এবি ডেভিলিয়ার্স, তিনি 31 বলে এই দ্রুততম সেঞ্চুরিগুলি করেছেন। এবার যেহেতু এখানে বিজয় হাজারে ট্রফির কথা এসেছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে বিজয় হাজারে ট্রফি সম্বন্ধিত কিছু জিকে দেখে নিই। এই বিজয় হাজারে ট্রফি এটি ক্রিকেটের সাথে যুক্ত। এটি 1993-94 সালে শুরু হয়েছিল। এর আয়োজন কে করে? বিসিসিআই করে এই বিজয় হাজারে ট্রফির আয়োজন। তামিলনাড়ু এটি সবচেয়ে বেশিবার জিতেছে। তামিলনাড়ু এই বিজয় হাজারে ট্রফি জিতেছে 5 বার। এবার আমরা চলে যাবো আজকে 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় নৌবাহিনী কোন বছরকে নৌ বেসামরিকদের বছর অর্থাৎ ইয়ার অফ নাভাল সিভিলিয়ানস হিসাবে মনোনীত করেছে? অপশান এ 2023, অপশান বি 2022, অপশান সি 2021, অপশান ডি হলো 2024। সঠিক উত্তরটি হলো অপশান ডি 2024। ভারতীয় নৌবাহিনী 2024 সালটিকে নৌ বেসামরিক বছর হিসাবে মনোনীত করেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো প্রশাসনিক দক্ষতা এবং বেসামরিক কর্মচারীদের কল্যাণ প্রচার করা হলো এর উদ্দেশ্য। যেহেতু এখানে ভারতীয় নৌবাহিনীর কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে ভারতীয় নৌবাহিনী সম্পর্কিত কিছু জিকে দেখে নেব। ভারতীয় নৌবাহিনী 1612 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মিশন কি, অর্থাৎ এর কাজ কি? সামুদ্রিক স্বার্থ ও সীমান্ত রক্ষা করা হলো ভারতীয় নৌবাহিনীর কাজ। ভারতীয় নৌবাহিনীর মোটো কি? শ্যাম নো বরুণ ভারতীয় নৌবাহিনীর মোটো। ঠিক আছে, এই মোটোটা ইম্পর্টেন্ট, কারণ এবার পিএসসি মিসলিনিয়াসে ভারতীয় আকাশবাহিনী অর্থাৎ বিমান বাহিনীর মোটো দিয়েছিল। তো আগত পরীক্ষায় ভারতীয় নৌবাহিনীর মোটো দিতেই পারে। মোটো হলো শ্যাম নো বরুণ। নেভি ডে অর্থাৎ ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয়ে থাকে 4ই ডিসেম্বর। ভারতীয় নৌবাহিনীর প্রধান কে রয়েছেন এখন বর্তমানে? দীনেশ কুমার ত্রিপাঠী রয়েছে ভারতীয় নৌবাহিনীর প্রধান। এবার আমরা রেডার আপডেটসে নৌবাহিনী সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট কে হয়েছেন? অনামিকা রাজীব। দিল্লিতে নৌভবন প্রতিষ্ঠিত হয়েছে। নাভাল ওয়্যার কলেজ গোয়া চোলা ভবন উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ নাভাল ওয়্যার কলেজটি কোথায় প্রতিষ্ঠিত করা হয়েছে বা উদ্বোধন করা হয়েছে? গোয়াতে। ঠিক আছে, যার নাম কি চোলা ভবন, এবং এটি উদ্বোধন করেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার দেখো পরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি। কোন দেশ আইএসএসএফ এর জুনিয়র বিশ্বকাপ 2025 আয়োজন করবে? অপশন এ জাপান, অপশন বি বাংলাদেশ, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি হলো ভারত। সঠিক উত্তরটি হলো অপশন ডি ভারত। ভারত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025 আয়োজন করবে। ভারতে এটি ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত করা হবে এই আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025টি। এর আগে 2023 সালে আইএসএসএফ সিনিয়র বিশ্বকাপ ভোপালে অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ যদি বলে আইএসএসএফ সিনিয়র বিশ্বকাপ কত সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল? 2023 সালে ভোপালে। এবং 2025 সালে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025 আয়োজিত হবে ভারতে। এবার আমরা দেখে নেব আইএসএসএফ এর সম্পর্কিত কিছু জিকে। প্রথমে দেখব আইএসএসএফ এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন, অর্থাৎ এটি শুটিংয়ের সাথে সম্পর্কিত। এই আইএসএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল 1907 সালে, যার বর্তমান সদস্য দেশ রয়েছে 150টি। সদর দপ্তর কোথায় রয়েছে? জার্মানির মিউনিখে রয়েছে সদর দপ্তর। বর্তমান আইএসএসএফ এর প্রেসিডেন্ট কে রয়েছে? লুসিয়ানো রোসি। এটি শুটিং ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম একটি প্রতিষ্ঠান হলো আইএসএসএফ। আইএসএসএফ বিশ্বকাপ ফাইনাল প্রতি 2 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। নয়াদিল্লিতে 2017 এবং 2024 সালে আইএসএসএফ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করেছে।
এবার দেখে নাও রিলেটেড আপডেটসে কিছু আসন্ন ক্রীড়া সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স। অলিম্পিক গেমস 2028 কোথায় হবে? লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র। অলিম্পিক গেমস 2032 কোথায় হবে? অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হবে অলিম্পিক গেমস 2032। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় হবে? ইটালির মিলান শহর এবং কার্টিনাতে। ফিফা বিশ্বকাপ 2035 কোথায় হবে? সৌদি আরবে হবে। প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেম 2025 কোথায় হবে? সৌদি আরব। যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, যেহেতু প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেম 2025 হবে সৌদি আরবে। ফিফা বিশ্বকাপ 2027 হবে সৌদি আরবে। পুরুষদের ফিফ অর্থাৎ FIH হকি বিশ্বকাপ 2026 হয় বেলজিয়াম ও নেদারল্যান্ডসে। একইভাবে মহিলাদের FIH হকি বিশ্বকাপ 2026 হয় বেলজিয়াম নেদারল্যান্ডসে, অর্থাৎ দুটোই একই। AFC মহিলা এশিয়ান কাপ 2026 আয়োজক হবে কি? অস্ট্রেলিয়া। তাহলে আমরা আসন্ন ক্রীড়া প্রতিযোগিতাগুলি রিলেটেড আপডেটসে দেখে নিলাম। এবার চলে যাবো পরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। জাতীয় কৃষক দিবস কবে পালিত হয়ে থাকে? অপশন এ 22শে ডিসেম্বর, অপশন বি 21শে ডিসেম্বর, অপশন সি 19শে ডিসেম্বর, অপশন ডি হলো 23শে ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো অপশন ডি 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস অর্থাৎ ন্যাশনাল ফার্মার্স ডে পালিত হয়ে থাকে। দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে কৃষকদের অবদান স্মরণে এই দিবসটি পালিত হয়ে থাকে। ভারতের ৫ম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকীতে জাতীয় কৃষক দিবসটি পালিত হয়ে থাকে। তিনি উত্তরপ্রদেশের হাপুর জেলার নূরপুর গ্রামে 23শে ডিসেম্বর 1902 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2024 সালে চৌধুরী চরণ সিং ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা এই প্রশ্ন থেকে আরও অ্যাডিশনাল ইনফরমেশন আরও অনেক কিছু কী জেনে নিলাম, যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং, তারই জন্মবার্ষিকী স্মরণে এই জাতীয় কৃষক দিবস পালিত হয়ে থাকে, ঠিক আছে, 23শে ডিসেম্বর। এবং এই চৌধুরী চরণ সিংকে 2024 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এবার আমরা দেখে নেব আজকের 5 নম্বর প্রশ্নটি। ভারত 2021 সাল থেকে কোন দেশে বন্ধ দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে? অর্থাৎ 2021 সালে কোন দেশের ভারতীয় অ্যাম্বাসেডার বন্ধ হয়ে গিয়েছিল বা বন্ধ করে দিয়েছিল, সেটি এখন পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপশন এ আফগানিস্তান, অপশন বি পাকিস্তান, অপশন সি উত্তর কোরিয়া, অপশন ডি হলো সুদান। সঠিক উত্তরটি হলো অপশন সি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়াতে 2021 সাল থেকে বন্ধ হওয়া অ্যাম্বাসেডার পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই অ্যাম্বাসেডার কাজ কি? যেখান থেকে আমরা কি অ্যাম্বাসেডারে গিয়ে আমরা ভিসা বা পাসপোর্ট বানাতে পারি, তাই না? এবার দেখো অ্যাডিশনাল ইনফরমেশন। ভারত 2021 সালে জুলাই মাসে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে তার দূতাবাস বন্ধ করে দিয়েছিল। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র হাইপারসোনিক মিসাইলের মতো প্রযুক্তি দ্রুত কাজ করছে। এবার দেখো না অ্যাবাউট অফ দ্য টপিকে উত্তর কোরিয়ার দেশ সম্পর্কিত কিছু জিকে। উত্তর কোরিয়ার রাজধানী কি? পিয়ংইয়ং, ঠিক আছে, যার মুদ্রা রয়েছে কি? উত্তর কোরিয়ার কোরিয়ান পিপলস ওয়ান রয়েছে উত্তর কোরিয়ার মুদ্রা। উত্তর কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা 38তম অক্ষাংশ রেখা, অর্থাৎ 38তম প্যারালাল রেখা, এই যে এখানে 38তম প্যারালাল রেখা দ্বারা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমানা পৃথক হয়েছে। এবার দেখো 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি। দুটি গির সিংহ কোন রাজ্য থেকে পশু বিনিময় কর্মসূচির আওতায় মধ্যপ্রদেশে আনা হয়েছে? যেহেতু গির সিংহ বলেছে অর্থাৎ গির অরণ্যের সিংহ, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি গুজরাট, কারণ গুজরাটেই রয়েছে গির জাতীয় উদ্যান। এই গির জাতীয় উদ্যান থেকে দুটি গির সিংহ পশু বিনিময় কর্মসূচির আওতায় মধ্যপ্রদেশে আনা হয়েছে। মধ্যপ্রদেশ ও গুজরাটের মধ্যে পশু বিনিময় কর্মসূচির অংশ হিসাবে জুনাগড়ের সাক্করবাগ চিড়িয়াখানা থেকে একজোড়া গির সিংহকে ভোপালে আনা হয়েছে। এই দুটি সিংহই রাখা হয়েছে রাজধানী ভোপালের ভ্যানবিহার জাতীয় উদ্যানে। এবার আমরা যেহেতু মধ্যপ্রদেশের কথা এসে, তাই মধ্যপ্রদেশ সম্পর্কিত কিছু জিকে দেখে নেব। মধ্যপ্রদেশের রাজধানী কি? ভোপাল। মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল রয়েছেন মাঙ্গুভাই ছাঙ্গুভাই প্যাটেল। মধ্যপ্রদেশের বিধানসভা আসন সংখ্যা কয়টি? 230টি। মধ্যপ্রদেশের রাজ্য পাখি শাহ বুলবুল। রাজ্য মাছ মহাশোল। রাজ্য ফুল কি রয়েছে মধ্যপ্রদেশের? সাদা পদ্ম ফুল। রাজ্য বৃক্ষ বটগাছ। এবার আমরা মধ্যপ্রদেশের কিছু জাতীয় উদ্যান দেখে নিই। পান্না টাইগার রিজার্ভ, ভ্যানবিহার জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পেন্স টাইগার রিজার্ভ, সাতপুরা টাইগার রিজার্ভ, কানা জাতীয় উদ্যান, বান্ধবগড় টাইগার রিজার্ভ, কুনো জাতীয় উদ্যান, সঞ্জয় দুবরি জাতীয় টাইগার রিজার্ভ রয়েছে মধ্যপ্রদেশে। এবং মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানগুলি দেখে নিলাম। এবার আমরা চলে যাবো আজকে 7 নম্বর প্রশ্নে। 20 ডিসেম্বর 2024 তারিখে সশস্ত্র সীমাবলের উত্থাপন দিবস পালিত হয়। কোন সালে এই সশস্ত্র সীমাবল প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1972 সালে, অপশন বি 1999 সালে, অপশন সি 1963 সালে, অপশন ডি হলো 1948 সালে। সঠিক উত্তরটি হলো অপশন সি 1963 সালে এই সশস্ত্র সীমাবল প্রতিষ্ঠিত হয়েছিল।
যার শর্ট নাম কি এসএসবি। 20 ডিসেম্বর 2024 সশস্ত্র সীমা বলে 61তম দিবস পালিত হয়েছে। এটিও মাথায় রাখতে হবে, কততম দিবস? 61তম দিবস। সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবি পশ্চিমবঙ্গের 61তম প্রতিষ্ঠা দিবস শিলিগুড়ির রানীডাঙ্গায় পালিত হয়েছে। অর্থাৎ কোথায় পালিত হয়েছে? পশ্চিমবঙ্গের শিলিগুড়ির রানীডাঙ্গায় পালিত হয়েছে এই সশস্ত্র সীমা বলের 61তম দিবসটি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা গৃহমন্ত্রী অমিত শাহ এই শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের অর্থাৎ এসএসবি এর প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়েছিল। এবার যেহেতু এখানে সশস্ত্র সীমা বলে কথা এসছে, তাই আমরা এসএসবি সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। এই এসএসবি ভারতের একটি আধা সামরিক বাহিনী হলো এসএসবি। ভারত চীন যুদ্ধের অর্থাৎ 1962 সালে যে ভারত চীন যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের পর হিমালয়ান অঞ্চলে সীমান্ত রক্ষার জন্য সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 1963 সালে 20 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এই এসএসবি সদর দপ্তর কোথায় রয়েছে? বর্তমানে নয়াদিল্লিতে রয়েছে। যার কাজ কি? এর কাজ হলো ইন্দো নেপাল এবং ইন্দো ভুটান সীমান্ত রক্ষা করা হলো এই এসএসবি এর কাজ। বর্তমানে এই এসএসবির মহাপরিচালক কে রয়েছেন? অমৃত মোহন প্রসাদ রয়েছেন এসএসবির মহাপরিচালক। এবার আমরা দেখব আজকের থাম্বনেলের প্রশ্নটি, অর্থাৎ আজকের 8 নম্বর প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিল, এটি কোন সেক্টরের সাথে সম্পর্কিত? অপশন এ স্বাস্থ্যসেবা, অপশন বি শিক্ষাসেবা মানে শিক্ষাদানে, অপশন সি আবাসন নির্মাণ, অপশন ডি হলো পর্যটন। সঠিক উত্তরটি হলো অপশন সি আবাসন নির্মাণ। পশ্চিমবঙ্গ সরকার যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে, এটি আবাসন নির্মাণের সাথে যুক্ত। এই প্রকল্পের উদ্দেশ্য কি? রাজ্যের দরিদ্র মানুষের আবাসন প্রদান করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য। রাজ্যের প্রায় 28 লক্ষ মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে আবাসন নির্মাণের জন্য দরিদ্র অ্যাকাউন্টে 1.2 লক্ষ টাকা প্রদান করা হবে। আমরা পাশের ছবিতেও দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে বাংলা বাড়ি প্রকল্পটি কি। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।